নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। তার পাশাপাশি বলবো যে আজকে আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমাদের প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমাদের কর্মের স্বাধীনতা রয়েছে। তবে কেন স্বাধীনতা থাকবে না আমাদের চলাফেরার ক্ষেত্রে, আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে? এই কথাটা এই জন্য আজকে বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে আফটার 35, আফটার 40 আপনাদের যে সমস্যাটা সব থেকে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদের অস্থির সমস্যা। যে সমস্যার কারণে আপনাদের স্বাধীনতায় বাধা পড়ছে, অর্থাৎ আপনাদের হাঁটা চলা, ওঠা বসা, সিঁড়ি দিয়ে ওঠা সিঁড়ি দিয়ে নামা সব কিছুতে আপনারা একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিভাবে এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন, কিভাবে আপনি ভালো থাকবেন, এই নিয়ে প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে কিন্তু আমাদের কাছে আসে। তো আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। যাদের অস্থির সমস্যা শুরু হয়েছে, যারা তাদের কাজে স্বইচ্ছায় সঠিকভাবে করতে পারছেন না, প্রচুর ডক্টর দেখানোর পরেও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, বা ডক্টর একটা ভয়ঙ্কর কিছু একটা বিষয় নিয়ে আপনাকে বলেছে যে এগোতে হবে, সেটা যে বিষয় সে বিষয়টাও আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? সেখানে কি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাকে সহায়তা করতে পারে, আপনাকে ভালো কোনো উপদেশ দিতে পারে, এমন কোনো পদ্ধতি আপনার সামনে তুলে ধরতে পারে যে পদ্ধতির মধ্যে থেকে কোনো রকম ব্যথা ছাড়া, কোনো রকম যন্ত্রণা ছাড়া, কোনো রকমের ক্রিটিক্যাল কোনো পদ্ধতির মধ্যে দিয়ে ছাড়া সম্পূর্ণভাবে আপনি ভালো হয়ে যেতে পারেন? ঠিক এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আপনারা জানেন এনবিপির অনুষ্ঠান মানে যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়, কারণ এখানে রয়েছে একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক, এখানে রয়েছে অবশ্যই কিন্তু উন্নত মানের মেডিসিন, এখানে রয়েছে অত্যাধুনিক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, আর পাশাপাশি রয়েছে একেবারে আপনার বাড়ির কাছাকাছি সেন্টার, অর্থাৎ বেশি দূর আপনাকে কিন্তু অতিক্রম করতে হচ্ছে না পথ, ফলে খুব সহজেই আপনি পৌঁছে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছাকাছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে যেটা প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অস্থির সমস্যা, এবং আমার মনে হয় যে বিভিন্ন যে সেন্টারগুলোতে ডাক্তারবাবুরা যাচ্ছেন সেখানে সব থেকে বেশি যে সমস্যাটা তাদের চোখে পড়ছে সেটা অস্থির সমস্যা। সত্যি কি দিন দিন বাড়ছে আমাদের অস্থির সমস্যা? যদি বা বাড়ে, সেই বাড়া সমস্যাটাকে কি কমানোর কোনো পদ্ধতি রয়েছে এনবিপির হাতে? অবশ্যই আছে, কিন্তু তার আগে যেটা আমরা দেখি, এই যে অস্থির সমস্যা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অস্থির সমস্যা পাই। তার মধ্যে সবথেকে বেশি যেটা পাই সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিসের। এছাড়াও আমরা পাই লাম্বার স্পন্ডালাইটিস পাই, সার্ভাইকাল স্পন্ডালাইটিস পাই, কিন্তু অস্টিও আর্থারাইটিসটা এই কারণের জন্য বেশি পাই যে একটা বয়স যখন হয়ে যায় 30 অ্যাবাভ যখন হয়ে যায়, তখন কি হয় আমাদের হাড়ের মধ্যে বোনের যে ডেনসিটি সেই জিনিসটা একটুখানি কমতে থাকে, এবং যখনই এই বোনের ডেনসিটিটা কমতে থাকে তখন কি হয় আমাদের কিছু কিছু জায়গায় আমাদের একটু পেন চালু হয়। সেই সময়টা কি করি আমরা অতটা সিরিয়াসভাবে সেটাকে নিই না, এবং একটু ব্যথা হচ্ছে তার জন্য একটুখানি উপাচার যেগুলো আছে সেগুলো করে মোটামুটি আমরা ভাবি যে হ্যাঁ হয়তো বা ঠিক হয়ে গেছে, এই সময়তে ব্যথাটা ঠিক হয়ে গেছে, আমি হয়তো ভালো হয়ে গেছি। কিন্তু আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার সেই ব্যথাটা ফেরত আসছে। তো এই যে গ্যাপিংগুলো আমরা করি, এর ফলে কি হয় রোগটা ধীরে ধীরে বাড়তে থাকে। মেনলি অস্টিও আর্থারাইটিসে হয় কি যে আমাদের বোনের যে ডেনসিটি যখনই কমতে থাকে আমাদের হাড়গুলো উইক হয়ে যায়। আর যেহেতু আমাদের হাঁটু এই অস্টিও আর্থারাইটিসে মেন যেটা এফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের হাঁটু। এবং হাঁটুটা কেন এফেক্টেড হয়, আমাদের গোটা শরীরের কিন্তু ওজন আমাদের বয় হচ্ছে আমাদের হাঁটু। এবার এই হাঁটুতে যখনই আমাদের হাড়গুলো যখনই আমাদের দুর্বল হতে থাকবে, তখন আমাদের এই যে ওভার যে ওয়েটটা যখন নেবে, তখন কিন্তু সেখানেতে এফেক্টটা সবথেকে বেশি হয়। এর ফলে কি হয় আমাদের হাঁটুর যে গ্যাপটা থাকে, হাঁটুর দুটো জয়েন্টের মধ্যে যে গ্যাপ থাকে সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে, এবং সেটার মধ্যে যে ফ্লুইড থাকে যেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড, তো সাইনোভিয়াল ফ্লুইডটা ধীরে ধীরে কমে যেতে থাকে, এবং সেখানেতে গ্যাপিংটা কমে গিয়ে একটা হাঁটুর সাথে লক হয়ে যায়। সেই স্টেজটাতে যখন পেশেন্ট ওঠা বসা করে, হাঁটা চলা করে, তখন কি হয় যেহেতু একটার সাথে একটা লক হয়ে গেছে সেখানে ঘষা লাগে, এবং এর ফলে ওই জায়গাটা ক্ষয় হয়। তো এখান থেকে আমাদের অস্টিও আর্থারাইটিসটার সূত্রপাত হয়। তো শুরুতে যদি আমরা ঠিকঠাক মতো করে এই জিনিসটাকে ডিটেক্ট করে নিতে পারি, ধরুন কারোর
একটু সমস্যা হচ্ছে, যে উনি বসতে গেলে লাগছে, উঠতে বসে যখন উঠছে তখনই লাগছে, হাঁটছে যখন তখন সেখানেতে একটা পেন হচ্ছে, সিঁড়ি ভাঙছে যখন হাঁটুতে একটুখানি ব্যথা অনুভব করছে। তো শুরুতে যদি আমরা এই জিনিসটাকে একটুখানি সিরিয়াসভাবে দেখি যে হ্যাঁ আমার শরীরের মধ্যে ব্যথাটা কেন আসছে, কী কারণের জন্য আসছে, এবং সেখানে যদি আমরা টেস্ট করে সেটাকে জানতে চাই এবং সেটাকে ডায়াগনোসিস করে সেটার যদি আমরা শুরুতেই ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু ভবিষ্যতে এর অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেজ আছে যেগুলোতে আমাদেরকে পৌঁছতে হবে না। আমি এটা সম্বন্ধে আসবো, আমি ফোনটা ধরে নিই। একদম একদম, আসলে আমরা বলি না যে যত মত তত পথ। আপনাদেরও সমস্যার জন্য অনেকগুলো পথ রয়েছে, অনেকগুলো উপায় রয়েছে, অনেক ধরনের পাথই কিন্তু রয়েছে। তবে তার মধ্যে থেকে আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোন দিকে এগোবেন, কি ধরনের চিকিৎসা পদ্ধতি আপনি নেবেন এবং কোন চিকিৎসক বা কোন সংস্থার কাছে গেলে আপনি চটজলদি ভালো হবেন। ঠিক এখানেই আপনাকে আমরা সহযোগিতা করব, কিন্তু তার আগে দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি আশিস মুখার্জি কথা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? চুল খুব উঠে যাচ্ছে বুঝলেন ম্যাডাম। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 35। 35 বছর, হেয়ার ফলিং এর প্রবলেম। কোনো শারীরিক অসুস্থতা আছে? একটু ডাক্তারবাবুকে জানান। শারীরিক অসুবিধা বলতে আমার একটু অ্যালার্জি আছে। অ্যালার্জি আছে? হ্যাঁ। আর তার সাথে সাথে কি লিভারের কোনো রকম সমস্যা দেখা গেছে? লিভার বলতে মাঝে মধ্যে একটু লিড খেয়ে নিলে অ্যাসিডিটি হয়ে যায়। আচ্ছা, মানে এর আগে কি কখনো টেস্ট করেছেন লিভারের কোনো রকম কিছু? টেস্ট করাইনি বুঝলেন। করাননি, মানে গ্যাস অম্বলের ধাতটা আপনার আছে তাই তো? মানে খুব নেই, মানে মোটামুটি খুব লিড খাই তখন। দেখুন, মেন যেটা প্রবলেম থাকে, আপনি শুনুন আপনাকে বলে দিচ্ছি। মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে আপনার অ্যালার্জি আছে, আপনি নিজে বললেন। তো অ্যালার্জি থেকে অনেক সময় আমাদের হেয়ার ফলিং আসে, এবং তার সাথে সাথে যদি আমাদের লিভারের কোনো রকম সমস্যা হয় সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা আসে। এবং আপনাকে একটা কথা বলবো যে আপনি লিভারের একটা টেস্ট করান। কারণ হচ্ছে যেহেতু আপনার গ্যাস অম্বলের একটু ধাত আছে, সেটা হয়তো এখন মাঝে মাঝে হচ্ছে, কিন্তু সেটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু আরও বেশি প্রবলেম হবে। কারণ জানবেন যে লিভারের প্রবলেম হলে তবে কিন্তু আমাদের গ্যাস অম্বলের প্রবলেমটা আসে। লিভার শুধু নয়, তার সাথে স্টমাকেরও যদি প্রবলেম হয়, তো এটাকে একটু সিরিয়াসভাবে নিন। কারণ আপনি যতই শ্যাম্পু ইউজ করুন, যতই আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করুন, যদি আপনি ভেতরের ইন্টারনাল প্রবলেম যদি আপনি না সারাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হেয়ার ফলিংটা যাবে না। তো আপনাকে প্যারালালি দুটোরই ট্রিটমেন্ট করতে হবে। আগে আপনাকে দেখতে হবে যে আপনার লিভারের যদি সমস্যা থাকে সেটাকে সারাতে হবে, অ্যালার্জির সমস্যা থাকলে সেটাকে সারাতে হবে। তার সাথে সাথে যদি আপনি হেয়ার ফলিংয়ের ট্রিটমেন্টটা করেন, তখন দেখবেন সেই জিনিসটার একটা সলিউশন হবে। তো আপনাকে একটা কথাই আমি বলবো যে যদি আপনি বুঝতে না পারেন যে হ্যাঁ আপনি কিভাবে এগোবেন, কিভাবে আপনি ট্রিটমেন্ট করাবেন, কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন যে আপনার কি রোগ আছে, তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা যোগাযোগ করুন, করে আমাদের কাছে একবার আসুন। আমরা বলে দেবো যে কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন, কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন, এবং এই যে আপনার হেয়ার ফলিংয়ের প্রবলেম থেকে আপনি সলিউশন পাবেন, আমরা গাইড করে দেবো আপনাকে। অবশ্যই, আসলে আপনাদের আমরা সচেতন, এটা কিন্তু বলতেই পারি, কারণ সচেতন মানুষ বলেই কিন্তু আপনি নিয়ম করে অনুষ্ঠানটা দেখছেন বা ডাক্তারবাবুদের কথাটা পরিষ্কারভাবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করছেন, এবং সেটাকে অবশ্যই আপনি মজ্জাগত করার চেষ্টা করছেন যে আমাকে ভালো থাকতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে সুন্দর থাকতে হবে। কিন্তু তারপরও আরেকটা ধাপ বাকি থাকে, কি বলুন তো? সেটা দেখুন, স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করে আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জেনে আপনাকে যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনি 100তে 100 পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সম্পূর্ণ সচেতন মানুষ, তার কিন্তু প্রমাণটা আপনি দেবেন। তাই যোগাযোগ করুন। শুধুমাত্র টিভির অনুষ্ঠান দেখা বা ডাক্তারবাবুদের কথা শোনা ভালো জিনিস, কিন্তু সম্পূর্ণভাবে ভালোভাবে কাজ পেতে হলে আপনাদের কিন্তু চেম্বারে আসতে হবে। আমাদের প্রচুর চেম্বার, সব চেম্বার নিয়ে আমি আলোচনায় আসবো। তবে তার আগে ডাক্তারবাবুর কাছে থেকে আমি এই বিষয়টাই জানবো যে আমাদের ওই যে বলছিলাম যে অনেক পথ রয়েছে, অনেক দিক রয়েছে, অনেক প্যাথি রয়েছে। প্রত্যেকটা প্যাথি ভালো, প্রত্যেকটা প্যাথির কিছু না কিছু প্রয়োজনীয়তা আমাদের জন্য রয়েছে। কিন্তু যখন সমস্যাটা আমার ক্রনিক, যখন দীর্ঘদিনের সমস্যা, যখন আমি অস্থির সমস্যা একেবারে জেরবার, তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আমাকে কতটা সহযোগিতা করছে।
অবশ্যই প্রত্যেকটা প্যাথেরই এক একটা জায়গায় কাজ আছে এবং তার সাথে সাথে প্রত্যেকটা প্যাথেরই একটা লিমিটেশন আছে। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা বলি যে আমাদের কাছেও যখন পেশেন্ট আসে খুব সিরিয়াস কোনো রকম কিছু, আমরা কিন্তু তাদেরকে অ্যাডভাইস করি যে হ্যাঁ এটা করবেন, এটা করবেন না। তো ঠিক সেই জায়গায় আমরা যেহেতু অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট আমরা দেখে আসছি, আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট যেটা হয় সেখানেতে ডে বাই ডে তাদের কিন্তু এই সমস্যাগুলো বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে দেখা গেছে যে পেশেন্ট অন্যান্য প্যাথিতে যারা ট্রিটমেন্ট করছেন সেখান থেকে যখন আমাদের কাছে আসছেন তখন কিন্তু তার রোগের সমস্যাটা অনেকটা বেড়ে গেছে, কিংবা হয়তো বা দেখা যাচ্ছে যে উনি হাঁটতে পারছেন না, উনি একদম বেড রিডেন্ড হয়ে গেছে। তো সেখান থেকে যখন আমরা ট্রিটমেন্টটা করি, আমাদের ট্রিটমেন্টটা হয় দুটোভাবে। এক, যেরকম মেডিকেশন আছে তার সাথে সাথে আছে পঞ্চকর্ম থেরাপি। যে পেশেন্টের রোগ যেরকম, যেমন আমি বললাম যে এই অস্টিও আর্থারাইটিসের অনেকগুলো স্টেজ আছে। সে ফার্স্ট স্টেজ আমাদের কি হয় যে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, একটা জায়গায় ক্ষয় হয়। তো সেই ক্ষয়টা যখন স্টার্টিংয়ে হচ্ছে, স্টার্টিংয়ে যদি উনি আসেন আমাদের কাছে কিংবা যদি স্টার্টিংয়েই উনি রোগটাকে ডিটেক্ট করে নিতে পারেন, তাহলে কি হয় ওনার সময়টা একটুখানি কম লাগে এবং উনি তাড়াতাড়ি রিকভারি হয়। যদি ওই জায়গাটাতে কোনো রকমভাবে নেগলিজেন্সি করেন, কোনো রকমভাবে যদি সেটা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট যদি না করেন, তাহলে ওখান থেকে যে স্টেজটা এগোয় সেটা হচ্ছে অস্টিওপেনিয়া। মানে আমাদের তো হাড়ের মধ্যে ক্যালসিয়াম মিনারেল এটা ক্ষইতে থাকছে এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে একদম লেভেল একদম কমে গেছে, সেই স্টেজটাকে বলে অস্টিওপেনিয়া। এখানে কি হয় আমাদের হাড়গুলো একদমই দুর্বল হয়ে যায়। সেই জায়গাটাতে কি হয় আমাদের ব্যথা যন্ত্রণা খুব হয়, আমাদের হাঁটতে অসুবিধা হয়, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। একটু হলে একটু যদি দাঁড়িয়ে থাকি আমাদের পা ফুলতে থাকবে, তার সাথে সাথে হাঁটুও ফুলবে এবং একটা ব্যথা তো সারাক্ষণই এই জিনিসটা নিয়ে থাকবে। এই সময়টাতেও যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করি তাহলে আমাদের যেটা লাস্ট স্টেজ সেটা হচ্ছে আমাদের অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা নিয়ে একটু ফার্স্ট আমরা আলোচনা করব। অবশ্যই ফোনটা ধরে নিই, তার আগে দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে কৌশিক জানা বলছি। কৌশিক জানা বলছেন, বলুন কৌশিক বাবু কি সমস্যার জন্য ফোন করলেন? হ্যাঁ সমস্যা হচ্ছে আমার একটা হাঁটু মানে পড়ে গিয়ে মানে ভেঙে যায়। আচ্ছা। তারপরে ওটা মানে রিপোর্ট করিয়েছিলাম, তারপরে ভালো হয়ে গেছিল। ইদানিং দেখছি এই 1 মাস মতো হলো সে আবার ব্যথাটা আবার বেরিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি এই যে এক্স-রে করিয়েছিলেন, এক্স-রেতে কোনো রকম কিছু রিপোর্টে কিছু বলেছিল যে কি হয়েছে? ভেঙে গেছিল, ওরা বললো ওটা ইয়ে করে দিয়েছিল। তারপরে পরে একবার রিপোর্ট করিয়েছিলাম, মানে ভালো হয়ে যাওয়ার পরে বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে। আচ্ছা, দেখুন অনেক সময় কি হয় যে আমাদের যদি হ্যাঁ আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। অনেক সময় কি হয় আমাদের যদি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচারের হয়তো সেই জায়গাটা রিকভারি হয়ে যায়, সেখানেতে প্লাস্টার করার পর এরপর হয়তো রিকভারি হয়ে যায়, কিন্তু অনেক সময় কি হয় আমাদের কিছু নার্ভ থাকে, সেই নার্ভের ওপর একটুখানি এফেক্ট পড়ে। সেই নার্ভটা হয়তো সেখানেতে কম্প্রেশন হয়ে যায়, মানে চেপে যায়, যার ফলে কি হয় ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো হয় না। সেটা ওই সময়টাতে বোঝা যায় না, যখন কিছুদিন যায় তারপরে কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে আসে। তো আপনার যেটা দরকার একটা কারেন্ট একটা এক্স-রে করা দরকার। এক্স-রেতে যদি না আসে তাহলে এছাড়াও অন্যরকম পদ্ধতি আছে, সেইগুলো করে একবার দেখতে হবে যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কী। কারণ যেহেতু আপনার ব্যথা যন্ত্রণা অ্যারাইজ হচ্ছে এখন, তো নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম ওখানেতে এখন দেখা যাচ্ছে, বা আগে কোনো প্রবলেম ছিল সেটা এখন হয়তো বাড়ছে। কিন্তু যদি এটা না বাড়তো তাহলে এই ব্যথা যন্ত্রণাটা এখন হতো না, আপনি যেরকম নর্মাল ছিলেন সেরকমই থাকতেন। তো যদি ব্যথা হয় এখন এটাকে একটু সিরিয়াসভাবে দেখতে হবে, কারণ যদি নার্ভ যদি কম্প্রেশন থাকে আস্তে আস্তে কি হবে আপনার তলার পোর্শনটা, মানে হাঁটু থেকে তলার পোর্শন আস্তে আস্তে অবশ হতে থাকবে, একটা টিগলিং সেন্সেশন যেটাকে আমরা বলি যে একটা ঝিনঝিনানি ভাব আসবে, এবং আপনার ডে বাই ডে কী হবে একটু হাঁটতে অসুবিধা হবে, চলতে অসুবিধা হবে, তার সাথে সাথে আপনার পা ভাঁজ করতে অসুবিধা হবে। তো এই জায়গাগুলোতে যদি না যায় সেটাই চাইবেন হয়তো, তাই একটা এক্স-রে করে নিন। সেই এক্স-রে প্লেটটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই এক্স-রে প্লেটে কী প্রবলেম আছে। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে তারও সলিউশন আছে,
যদি আপনার কোনো রকম লোকাল কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা কিছু যোগা বলে দেবো, কিছু লাইফস্টাইল আমরা বলে দেবো কীভাবে আপনাকে চলতে হবে। দেখবেন সেই জিনিসটা মেনটেন করলে আপনি এখন যে প্রবলেমটা আপনার আছে সেখান থেকেও ভালো থাকবেন, ভবিষ্যতে এই প্রবলেমটা আপনার আসবে না। একদম, মানে মূর্তির কাঠামো হোক বা বাড়ির ভিত যতটাই মজবুত হবে ততটাই কিন্তু সেটা শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকার দিনটা বেশি দিন হবে, দীর্ঘস্থায়ী হবে সেটা। ঠিক একই রকমভাবে আমাদের শরীরের কাঠামো কিন্তু আমাদের অস্থিকে মজবুত থাকতেই হবে, দীর্ঘদিন পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, একটা সময় পর বার্ধক্য আসবে, একটা সময় পর অস্থি ক্ষয় হবে, একটা সময় পর অস্থি আমার দুর্বল হয়ে আমাকে কিছু অসুবিধায় ফেলবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু বয়স আমাদের কমে যাচ্ছে, মাত্র 30, 35, 40, ম্যাক্সিমাম 45, তারপরে কিন্তু আমরা অস্থির সমস্যায় জর্জরিত। কেন এতটা তাড়াতাড়ি আমাদের সমস্যা শুরু হচ্ছে? তার জন্য অবশ্যই অনেক কিছু দায়ী রয়েছে, বেশ কিছুটা আপনি জানেন, অনেকটা ডাক্তারবাবুরা জানেন। তবে বুঝে নিতে হবে আমাদের সঠিক জীবনযাত্রা এবং অবশ্যই সঠিক চিকিৎসা পদ্ধতি। তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আপনাকে ফোন করতে হবে এবং নিজের কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে। 9830235527 বা 37 নাম্বারটা কিন্তু একেবারে আপনাদের জন্য। পাশাপাশি একটু বলে রাখবো যে আমাদের কিন্তু চেম্বার বহু জায়গা রয়েছে, যেমন গঙ্গারামপুরে তো চেম্বার হয় আপনারা জানেন, ডক্টর এস ঘোষালকে কিন্তু পাচ্ছেন। হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন আপনারা। বর্ধমানে চেম্বার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন আপনারা। গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই বহরমপুর চেম্বারে ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বাঁকুড়াতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ভাদুরীকে। শ্যামপুর আমাদের নতুন চেম্বারগুলোর মধ্যে আরেকটি, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে। হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুদের জন্য বলবো যে আপনারা কিন্তু পাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে। তাই ত্রিপুরার বন্ধুরা একটু তাড়াতাড়ি কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লিখিয়ে ফেলবেন। শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডিব্রুগড় চেম্বারে ডক্টর এস ঘোষালকে। এছাড়া কিন্তু আমাদের নতুন চেম্বারের ওপেনিং বলতেই হয়, প্রত্যেকবারই বলি, যেমন কয়েকদিন আগে কিন্তু আমাদের শ্যামপুর, গঙ্গাসাগর এবং ক্যানিং চেম্বারের ওপেনিং হয়ে গেল। পাশাপাশি কিন্তু আপনারা একেবারে মার্চ মাসে পেয়ে যাচ্ছেন পুরুলিয়া চেম্বারের ওপেনিং, ঝাড়গ্রামের ওপেনিং কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটি নতুন চেম্বারের প্রথম দিনের সূচনা কিন্তু করেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকেরা। এছাড়া কলকাতায় আমাদের চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে আপনাদের জন্য হেড অফিস রয়েছে, ল্যান্সটাউনেও কিন্তু খুব বড় সেন্টার আমাদের রয়েছে। পাশাপাশি আপনারা কিন্তু হাতিবাগানে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালতিগুড়ি বাজার, দাসনগর, বেলুর এবং আমতলায় দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছিলাম অজিত রায়। বলুন দাদা, কি সমস্যা? বলছি আমার প্রচন্ড হজমের সমস্যা হচ্ছে, হজমই হতে যেতে যে কোনো খাবার খাই। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 34। 34। খুব কি খালি পেটে থাকেন? লকডাউনের পর থেকে না এই জিনিসটা আমার বেশি হচ্ছে। আচ্ছা, না বললাম আপনি কি খুব খালি পেটে থাকেন? খালি পেটে তারপর কিন্তু খাই, যখন একটু ভারী খাই, মানে ভালোই খাই, কিন্তু হ্যাঁ 2-3 বেলা খাই। মানে একটা হেভি মিল নেওয়ার পর অনেকটা গ্যাপ থাকে, তারপরে আবার একটা হেভি মিল নেন, তাই তো? ঠিক আছে, দেখুন আপনার এই যে গ্যাস অম্বলের সমস্যাটা হচ্ছে, এটা আসে আমাদের লাইফস্টাইল থেকে, যেটা হচ্ছে অনেকক্ষণ ধরে খালি পেটে যদি আমরা থাকি সেখান থেকে এই জিনিসটা আসে। এবং গ্যাস অম্বল আমরা কি করি, অনেক সময় এটাকে খুব ইজিলি নিই, যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে, আমি সেই সময় কিছু ওষুধ খেলাম, হয়তো বা সেখান থেকে আমি ঠিক হলাম, আবার দেখা গেল একদিন পর আবার সেই প্রবলেম হলো, আবার সেই সময় ওষুধ খেলাম। তো এটা আমরা ক্যাজুয়ালি নিই, এটাকে একটুখানি সিরিয়াসলি নিতে হবে। কারণ হচ্ছে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা নির্ভর করে আমাদের লিভার থেকে বেরোনো একটা এনজাইম, যেটাকে আমরা বলি বাইল।
এই বাইলটা হচ্ছে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমাদের ঠিক রাখে। তো যখনই ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের হ্যাম্পার হবে তখন আমাদের ভাবতে হবে যে কোনো না কোনোভাবে আমাদের লিভার থেকে এই বাইলের প্রোডাকশানটা কম হচ্ছে, কারণ এই একটাই এনজাইম যেটা আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। তো নিশ্চয়ই লিভারের কোনো না কোনো রকম প্রবলেমের জন্য এই জিনিসটা হয়। এছাড়া আরেকটা কারণ হতে পারে যে যদি আমরা দীর্ঘক্ষণ আমরা খালি পেটে থাকি, আমাদের স্টমাকের মধ্যে একটা অ্যাসিডিক রিয়াকশান হয়। তো সেই অ্যাসিডিক রিয়াকশান যদি আমাদের বারবার হতে থাকে, যদি খুব বেশি পরিমাণে হতে থাকে, সেখান থেকে কি হয়, একটা আলসার হতে পারে আমাদের, এবং সেখান থেকে এই ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার হতে পারে। তো এখন হয়তো আপনার অল্প হচ্ছে, আপনি সেটাকে ক্যাজুয়ালি নিচ্ছেন, কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে আরও অনেক বেশি হবে, তখন জ্বালা যন্ত্রণা আরম্ভ হবে, এবং তার সাথে সাথে আপনি অল্প খেলেই আপনার পেট ভরে যাবে এরকম মনে হবে, এবং খাবার হজম এখন হচ্ছে না, তখন হয়তো একদমই হবে না। তো এটাকে সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করান, একটা লিভার ফাংশন টেস্ট করান, একটা লিভার ফাংশন টেস্ট করে সেই রিপোর্টটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই, যদি কোনো রকম প্রবলেম আমরা পাই তারও সলিউশন বলে দেবো, কীভাবে আপনাকে ডেলিকার রুটিনটাকে মেনটেন করতে হবে সেই জিনিসটার ওপরেতে একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো, সেইটা দেখবেন ঠিকঠাক মতো যদি মেনটেন করেন তাহলে এখান থেকে আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম, আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের ভালো করার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। ডাক্তারবাবু অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলেন, কথা বলতে বলতে কোথাও অস্টিওপোরোসিসে গিয়ে বোধহয় আমরা থেমেছিলাম। এই অস্টিওপোরোসিস ব্যাপারটা আবার কি? অস্টিওপোরোসিস আমরা সবসময় বলি যে আমাদের এই যে অস্টিও আর্থারাইটিসের যে স্টেজ, এই স্টেজের একদম লাস্ট হচ্ছে আমাদের অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা কী হয়, যখন আমাদের এই স্টেজটা এলো অস্টিওপেনিয়া, অস্টিওপেনিয়াতে কি বললাম যে আমাদের ক্যালসিয়াম মিনারেলের লেভেলটা একদমই কমে যায়, এবং এর পরবর্তী স্টেজ হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে কি হয়, এই ক্যালসিয়াম মিনারেল যেহেতু কমে গেছে, আমাদের হাড়ের মধ্যে কি হয়, ছোট ছোট যেরকম আমাদের কাঠের মধ্যে ঘুম ধরে, সেরকম হচ্ছে হাড়ের মধ্যে ছোট ছোট ফুটো হয়ে যায়, এবং সেখানেতে কি হয়, হাড় একদম উইক হয়ে যায়। ধরুন একটা মানুষ চেয়ার থেকে যদি পড়ে যায়, সেখানেও হয়তো পা ভাঙার কোনো রকম চান্স থাকে না, কিন্তু যদি ওনার অস্টিওপোরোসিস হয়, উনি একটা জাস্ট সামান্য চোটেই কিন্তু ওনার হাড় ভেঙে যেতে পারে। তো সেই স্টেজটা যাতে না আসে সেটাই বলা, যে শুরুতেই এইটার যখন একটা পেন অনুভব করছেন, সেই পেনটাকে না না বয়ে বেরিয়ে সেটা কি কারণে হচ্ছে সেটাকে একবার জেনে নিন, শুরুতেই এটাকে ডায়াগনোসিস করুন এবং এটা ট্রিটমেন্ট করান, যাতে এই লাস্ট স্টেজ পর্যন্ত না পৌঁছতে হয়। একদম। কে আছেন একটু দেখে নেবো চট করে। নমস্কার, একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? মেদিনীপুর? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যাটা বলবেন আপনার? হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো ওই বাম দিকে চলে যেত। তো ওতে এক্সরে করেও দেখেছি, মানে ডাক্তারবাবু দেখেছেন, মানে কোনো কিছুই মানে ইয়ে নেই, কোনো দেখও হয়নি, কোনো প্রবলেম হয়নি, অথচ মাঝে মধ্যে কিন্তু ব্যথাটা হয়। আচ্ছা, বেশ। ব্যথাটা মাঝে মধ্যে হয়, মানে ব্যথাটা কিরকম, মানে সারাক্ষণ থাকে এরকম না? সারাক্ষণ থাকে না, সারাক্ষণ থাকে না। মানে যখন আপনি কাজ করেন বা বেশি হাঁটাচলা করেন তখন ব্যথাটা হয়? তখন কোনো সময় হয়তো আমার বাইক চালাচ্ছি, টার্নিং হয়তো বেশি হয়ে গেল, 100-150 কিলোমিটার হয়ে গেল, তখন মনে হয় যে ওই জায়গাটা ঝিনঝিন করছে, মানে ব্যথা হচ্ছে, মানে একটা ঝিনঝিনি ভাবও থাকে? হ্যাঁ সব সময় না ওটা, মানে ঝিনঝিনি ভাবটা থাকে তো? হ্যাঁ থাকে, কিন্তু ওটা সব সময় না। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অনেক সময় কি হয়, আমাদের এক্স রে যখন আমরা করি, যখন আমাদের চোটাঘাত লাগে, অনেক সময় এক্স রেতে কী হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হাড়ে কোনো রকম ফ্র্যাকচার হয়েছে কিনা কিংবা হাড়ে কোনো রকম চোট হয়েছে কিনা সেটা কিন্তু এক্স রে রিপোর্টে চলে আসে, কিন্তু এর সাথে সাথে যদি নার্ভের কোনো রকম এফেক্ট হয় সেটা কিন্তু এক্স রেতে আসে না। তার জন্য অন্যান্য পদ্ধতি আছে, সেটাকে যদি আমরা করি সেখান থেকে দেখা যাবে যে এক্স্যাক্টলি আপনার নার্ভের রুটে কোনো রকম চাপ পড়েছে কিনা।
তার জন্য এমআরআই আছে, সেটা যদি করা যায় সেখানেতে দেখা যাবে যে আপনার এক্স্যাক্টলি কোন নার্ভের ওপর চোট আছে। এই যে আপনার ওই সময়তে কোনো প্রবলেম ছিল না, এখন প্রবলেম আসছে, তার মানে কোথাও না কোথাও আপনার নার্ভের যে রুট, সেই রুটের ওপরে কিন্তু কম্প্রেশন হচ্ছে। সেই কারণে এই যে আমি বারবার ধরে একটা কথাই জিজ্ঞাসা করছিলাম যে একটা টিগলিং সেন্সেশন, মানে আমরা বাংলায় বলি কি একটা ঝিনঝিনানি ভাব, এই জিনিসটা আসছে কি আসছে না। এখন হয়তো অল্প আসছে, আপনি বললেন যে অল্প আসছে, এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে জানবেন আপনার নার্ভের ওপরেতে কোনো না কোনোভাবে এইটা এফেক্ট করছে এখন। তো তার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে ডায়াগনোসিস করতে হবে যে এক্স্যাক্ট আপনার প্রবলেমটা কি। এবার সেটাকে ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে একটুখানি পাস্ট হিস্ট্রিটা দেখতে হবে। আপনার পক্ষে একটাই কথা বলবো যে আপনি পুরনো যে রিপোর্টস আছে সেই রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন, একবার আমরা দেখে নিই বা কি কি আপনার ট্রিটমেন্ট হয়েছে, কি কি জন্য ট্রিটমেন্ট হয়েছে, নিশ্চয়ই ওখানেতে ডক্টর লিখে দিয়েছেন, তো সেটা আমরা একবার দেখি। দেখার পর আপনাকে গাইড করে দেবো যে কি করলে আপনি ডায়াগনোসিসটা করতে পারবেন, এবং যদি সেই ডায়াগনোসিসটা হয়, যদি কোনো রকম রোগ ওখানেতে থাকে তাহলে সেইটারও সলিউশন আমাদের কাছে আছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দেবো। ফার্স্ট স্টেপ এটাই হবে যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। একদম। আমাদের এই যে শরীরে ব্যথা হয়, ব্যথার একটা কারণ হয় কিন্তু মাসেল পেন, একটা হচ্ছে নার্ভ এবং একটা হচ্ছে অস্থি, যেটা আজকে আর আমাদের আলোচনা বিষয়। কিন্তু ডাক্তারবাবু, আমাদের মাসেলের কারণে ব্যথা হোক বা নার্ভের কারণে হোক বা আমাদের অস্থির কারণে হোক, ট্রিটমেন্ট কি আমরা সব কারণেরই পাচ্ছি এনবিপিতে এলে? অবশ্যই, কারণ আমরা তো বারবারই বলি যে আমরা যে কোনো রকম রোগের জন্য যে ট্রিটমেন্ট আমরা দিই সেটা হচ্ছে আমরা রুট থেকে ট্রিটমেন্ট দিই। এই যে বারবার ধরে অনেকে বলেন যে আমার ব্যথা হচ্ছে বা ফোন করে কোনো না কোনো একটা প্রবলেম বললেন, আমরা কিন্তু সেই সময়তে ওনাকে অ্যাডভাইসে বলি না এইটা করে নাও, এইটা খেয়ে নিন, ওই ওষুধটা খেয়ে নিন, এরকম কিন্তু আমরা বলি না। আমরা বারবারই বলি যে আগে আমরা ডায়াগনোসিস করব, এই যে ওনার ব্যথাটা হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, কোনো রকম অস্থির কোনো রকম সমস্যা আছে না, তার সাথে সাথে নার্ভেরও কোনো সমস্যা আছে, কারণ নার্ভ যদি কম্প্রেশন হয় সেখান থেকেও কিন্তু একটা পেন আসে, এবং যদি আমাদের অস্থির কোনো রকম প্রবলেম থাকে, যেটা আমরা অস্টিওআর্থারাইটিস, যেটা নিয়ে আজকে আমাদের টপিক, তো সেখানেতেও কিন্তু একটা পেন অনুভব হয়। কিন্তু আগে হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা যে কি কারণ, তারপর ট্রিটমেন্ট। কারণ আমি কজটা জানলাম না, আমি ব্যথা হচ্ছে আমি বলে দিলাম একটা যা হোক কিছু, কিন্তু তার দেখা গেল একটা অন্য এফেক্ট হলো, কিন্তু সেটা নয়। আমরা ফার্স্টেই আগে ডায়াগনোসিস করি, বারবারই বলি যে যা রিপোর্টস আছে সেইগুলো নিয়ে আসবেন, আমরা দেখব এবং দেখার পর আপনাকে বলে দেবো যে কি কারণে আপনার প্রবলেমটা আসছে, তারপরে আমরা ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট যে কোনো রকম রোগের জন্য আছে, সেটা নার্ভের হোক, সেটা অস্থির হোক, কিন্তু সেটা প্রপার ডায়াগনোসিসের পর। একদম। আর আপনাদের জন্য রয়েছে প্রচুর চেম্বার, আপনার বাড়ির কাছাকাছি রয়েছে অবশ্যই সেন্টার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এনবিপি চিকিৎসকেরা ভাবনা চিন্তা করছেন নতুন সেন্টার আরও আপনাদের জন্য খোলার, আরও নতুন করে আপনাদের জন্য সুযোগ করে দেওয়ার। সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একজন বন্ধুর কথা আপনাদের বলবো, যিনি এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন, তিনি ভীষণ খুশি, তার পরিবারের মানুষরা খুশি এবং তাদের কারণে আমরাও ভীষণ খুশি। সেই মানুষটির কথা অবশ্যই শুনবো এবং পরবর্তী সময় পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে। ম্যাডাম আপনার নাম কি? ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ। তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি।
আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপিতে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধে বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা, আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপিতে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন? আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এমন কিছু বিষয় যে বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে বিষয়গুলো আমাদের জীবনে না থাকাটাই ভালো। ডাক্তারের অনুষ্ঠান মানেই সবসময় না থাকা ভালো এরকম কিছু বিষয়কেই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন, যেরকম আমরা অস্থির সমস্যা নিয়ে আলোচনা করি, না থাকাই ভালো। সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল নিয়ে আলোচনা করি, না থাকাই ভালো। মাথা ব্যথা বা আমাদের শরীরের বিভিন্ন অংশে ব্যথা, গুরুত্বপূর্ণ অর্গানের নানা রকমের সমস্যা, না থাকাই ভালো। তো যেগুলো না থাকা ভালো সেগুলো যদি সত্যি না থাকে তাহলে ভীষণ ভালো হয়। কিন্তু সবসময় আমি যেরকম চাইবো, আপনি যেরকম চাইবেন সেরকমই কি হবে? সেটা তো হয় না, তাই না? তো ভবিতব্য বলে কিছু বিষয় রয়েছে, ভাগ্য বলে কিছু বিষয় রয়েছে, কপাল বলে কিছু বিষয় রয়েছে, এবং সেই বিষয়গুলোর কারণে আমরা না চাইলেও আমাদের জীবনে সমস্যা কিন্তু চলে আসে। কিভাবে সেই সমস্যাগুলো থেকে আপনি রেহাই পাবেন, একজন অভিজ্ঞ চিকিৎসক কিভাবে আপনাকে সহযোগিতা করবে, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কিভাবে আপনাকে সহযোগিতা করবে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা ভাবনা চিন্তা কি আপনাদের জন্য, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি একেবারে প্রথম বন্ধুকেও পেয়ে গিয়েছি, কে আছেন বলবেন? নমস্কার।
হ্যালো, বলুন কে বলছেন? আমি কৃষ্ণবাজার হুগলি থেকে বলছি, দীপেন নস্কর। হ্যাঁ বলুন দীপেন বাবু, কি সমস্যা? সমস্যা, আমার একটি দোকান আছে, দোকানে দীর্ঘক্ষণ আমাকে বসে ডিউটি দিতে হয়। ওকে। এবং তার ফলে আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, ঘাড়ে ভীষণ ব্যথা করছে এবং আমাকে ওই কিছু খাতা কলমে লেখালেখি করতে হয়। তো লিখতে যাওয়ার সময় যখন ঘাট মানে মাথা হেড করছি, তখন ঘাড়ে ভীষণ একটা সমস্যা তৈরি হচ্ছে, ব্যথা করছে। ওকে, এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন বা কোনো রিপোর্ট করেছেন? দেখিয়েছিলাম, আমি বলছি না কোথায় দেখিয়েছিলাম, কিন্তু কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি। আমি ওষুধও খেয়েছি, তাতে কোনো কাজ হয়নি। ওকে, ডাক্তারবাবু বলছেন আপনার যখন দেখিয়েছেন নিশ্চয়ই কোনো রকম রিপোর্টস করেছেন? হ্যাঁ, রিপোর্ট করা হয়েছিল। রিপোর্টে কি কোনো রকম সমস্যার সমাধান হয়নি? হ্যাঁ, মানে রিপোর্টে কি বলা কোনো রকম মেনশন ছিল যে সার্ভাইকাল স্পন্ডালাইসিস এরকম? হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। যদি আপনারা বলেন আপনাদের চেম্বারে আমি গিয়ে রিপোর্ট দেখাতে পারি। হ্যাঁ, সেটা আমি আসছি। আগে যেটা নিকটবর্তী চেম্বার কি আছে? আমার আরামবাগের দিকে বাড়ি। আরামবাগেই তো আমাদের চেম্বার আরামবাগেই আছে। আমাদের চেম্বার আছে। আপনি আরামবাগেতে আমিই যাই, আমি থাকি। এই সামনের রবিবার দিনকেই আছে আরামবাগের চেম্বার। মানে আপনার 2 তারিখ আছেন, তাই তো? সরস্বতী পুজোর দিন। এই সামনের রবিবার দিনকেই আছে আমাদের আরামবাগের চেম্বার। ওখানেতে আমিই থাকবো। আপনি চাইলে আধুনিক চিকিৎসা কি কিছু আছে? অবশ্যই, আমি সেটা নিয়েই আপনাকে আলোচনা করছিলাম। আপনাকে আগে ডিটেলসটা বলে দিলাম যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনি রবিবার দিনকে আসবেন। বাকি আপনি একটু টিভির সামনে যান, আপনাকে বলে দিচ্ছি। এই জিনিসটা কি হয়, আমাদের লাইফস্টাইলের উপর নির্ভর করে। কিছু কিছু রোগ থাকে, যেমন এই সার্ভাইকাল স্পন্ডালাইসিস বা আমাদের লাম্বার স্পন্ডালাইসিস। এখনকার দিনে দেখা গেছে, আগে কি হতো, একটা এজ লিমিট থাকতো, যে একটা 30 অ্যাবাভ কিংবা 40 অ্যাবাভ এই জায়গায় গিয়ে আমাদের হাড়ের মধ্যে একটুখানি ক্যালসিয়াম, মিনারেল এই জাতীয় জিনিসগুলো একটু কমতে থাকে। সেই কারণের জন্য বিভিন্ন রকম অস্থির সমস্যা আসে। কিন্তু এখন কি হয়, এখন আমাদের ব্যস্ততার লাইফের মধ্যে কাজের জন্য আমাদের যেটা ডেলিকার অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন রকম রোগ আমাদের আসে। তার মধ্যে একটা হচ্ছে এই সার্ভাইকাল স্পন্ডালাইসিস বা লাম্বার স্পন্ডালাইসিস। দীর্ঘক্ষণ ধরে যদি আমরা বসি, এক জায়গাতে বসে যদি আমরা কাজ করি, কিংবা যদি কম্পিউটারের সামনে বসে সারাক্ষণ ধরে কাজ করি, কিংবা ঘাড় ঝুঁকে যদি আমাদের অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই ঘাড়ের যে হাড়গুলো থাকে সেখানে কিছু কিছু প্রবলেম আসে, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডালাইসিস বলি ঘাড়ের ক্ষেত্রে। তো আপনি যেটা বললেন সেটা কিন্তু অনেকটা এই রোগের সাথে মিল আছে। সেটা কনফার্ম আমি হব রিপোর্টটা দেখার পর। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। কিভাবে আপনি ট্রিটমেন্ট করতে হবে, মানে করলে ভালো হবেন, কিভাবে আপনাকে লাইফস্টাইলটাকে মেনটেন করবেন যাতে আপনি ভবিষ্যতে এই রোগটা আপনার ফেরত না আসে, এই সব কিছু আপনাকে আমি গাইডলাইন দিয়ে দেবো, আমরা গাইডলাইন দিয়ে দেবো। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন। ডেফিনেটলি এর ট্রিটমেন্ট আছে এবং আপনি এখন যা সমস্যা আছে সেখান থেকে তো মুক্তি পাবেনই। ভবিষ্যতে যাতে এই প্রবলেমটা আর না আসে তার জন্য যে লাইফস্টাইলটা মেনটেন করে দেবো, সেটা যদি আপনি ঠিকঠাক মতো করে যদি পালন করেন, দেখবেন আপনি ভালো থাকবেন। একদম। দেখুন, কথা বললে কত সমস্যার সমাধান আপনারা পান। এক তো আপনার যে ঘাড়ের সমস্যা হচ্ছে তার সমাধান রয়েছে, ডাক্তারবাবু বললেন। দ্বিতীয়ত আপনি নিজে বললেন আমি তো আরামবাগে থাকি, তো ওদিকে কি কোনো চেম্বার রয়েছে? একদম আরামবাগ পারুল মোড়েই কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানে থাকেন ডক্টর এজাহালদার নিজে। তো এভাবে আপনিও জানতে পারেন আপনি যেখানে থাকেন তার আশেপাশে কোনো চেম্বার রয়েছে কিনা। তার জন্য স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হচ্ছে এখনই, বা অনুষ্ঠানটা মনোযোগ সহকারে দেখে নিন, তারপরেও ধীরে সুস্থে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি হুগলি থেকে বলছি। হুগলি? হ্যাঁ, হুগলি। আচ্ছা, বলো কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার না মানে গলার বাইরের দিকে খুব লাগছে, আমি ভিতর থেকে বলছি। গলাটা কি হচ্ছে? বাইরে মানে গলাটা লাগছে আমার। গলায় লাগছে? গলায় লাগছে? গলায় লাগছে, ভিতর থেকে কিন্তু লাগছে না। আচ্ছা, তো গলায় যেটা লাগছে সেটা কি কোনো রকম ফোলা ভাব আছে? হালকা একটু ফোলা ভাব, মানে রিসেন্ট ফুলেছে আর কি। আচ্ছা, কাল থেকে এটা ফিল হচ্ছে যে মানে হাত দিলেও আমার খুব ব্যথা লাগছে। আচ্ছা, আর আপনার কি কোনো রকম থাইরয়েডের সমস্যা আছে? না না, কোনো রকম কিছু নেই। দেখুন, এই যে সমস্যাটা আপনি বললেন যে আমার গলাটা ফুলেছে কিন্তু ভেতর থেকে নয়, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি।
কারণ এই সমস্যাগুলো না একটুখানি দেখার প্রয়োজন আছে। একদম। কারণ হচ্ছে যে আপনার লোকাল কোনো রকম সোয়েলিং হচ্ছে কিনা, অনেক সময় কি হয় আমাদের ডিপ টিস্যু, আমাদের এর মধ্যে স্কিনের মধ্যে ডিপ টিস্যুতে অনেক সময় কি হয় কিছু গ্রোথ হয়। এবার সোয়েলিংটা কীরকম আছে, একটা রাউন্ড ফিগারে সোয়েলিং হচ্ছে না একটা প্যাটার্নেতে হচ্ছে, সেই প্যাটার্নটাকে একটুখানি দেখতে হবে, কারণ এই জিনিসটা এইভাবে বলাটা খুব অসম্ভব। তো আপনি যদি কোনো রকম প্রবলেম থাকে সলিউশন অবশ্যই আছে, তো তার জন্য একটুখানি দেখিয়ে নিন, কারণ এই জিনিসটা না দেখে বলাটা খুবই অসুবিধা হবে। এবং হয়তোবা আপনার অন্য রোগ আছে, আমি বলে দেবো অন্য রোগ, তো একবার দেখান, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে একবার দেখিয়ে নিন, দেখার পর আমরা কনফার্ম হয়ে বলে দেবো যে এক্স্যাক্টলি আপনার কী প্রবলেম হয়েছে, এবং সলিউশন তারপরে অবশ্যই আছে, কিন্তু একবার দেখার পর। একদম। আসলে কিছু কিছু রোগের কথা আমরা শুনলেই, সিমটমগুলো শুনলেই মোটামুটি বুঝে যেতে পারি এই সমস্যাটা আপনার হয়েছে। আবার কিছু কিছু সমস্যার ক্ষেত্রে, মূলত যেমন স্কিনের সমস্যা, বা দেখুন একটা গলা ফোলা, তোমার যেটা সমস্যা তুমি নিজেও বুঝে উঠতে পুরোটা পারছো না, তো তুমি বোঝানোটাও কঠিন, আর ডাক্তারবাবু তোমার কথার উপর ভর করে একটা রোগের নাম বলে দেবেন, সেটাও অনুচিত কাজ, তাই না? সে কারণে যোগাযোগ করতে হবে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার নামটা ভীষণ মিষ্টি, সেটা হচ্ছে সুগার। কিন্তু সুগার কি সত্যি খুব মিষ্টি? নিজে কি খুব মিষ্টি? কেন নামটা সুগার? বা সত্যি এই রোগকে কি আমরা চিনতে পারবো? এর কি কোনো সিমটম রয়েছে? সবটাই ডাক্তারবাবু থেকে শুনবো। সুগার, হ্যাঁ, নামটা অনেকটাই ভালো, কিন্তু এর এফেক্ট যেটা হয় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। কারণ আমরা এই সুগারকে বলি কি যে সাইলেন্ট কিলার। একবার যদি সুগার হয় সেখান থেকে আমাদের বিভিন্ন রকম অর্গান আমাদের ফেলিওর হতে পারে। তো এই সুগারটাকে নিয়ে একটু সিরিয়াসভাবেই থাকাটা ভালো। কারণ হচ্ছে এই সুগার যদি আমাদের কন্ট্রোলের মধ্যে না থাকে, আমাদের কিডনি, লিভার, আমাদের হার্ট, আমাদের মাল্টিপল অর্গান আমাদের কিন্তু এফেক্টেড হয়। তো এই সুগারটা আমাদের শরীরের মধ্যে যে আসে সেটারও একটুখানি জেনে নেওয়া দরকার, যে হ্যাঁ আমাদের কি কারণের জন্য আমাদের সুগারটা হয়, এবং হওয়ার পর এটার সলিউশনটা আমরা কিভাবে করব। আমাদের সুগারটা হয় এই কারণের জন্য যে আমাদের প্যাঙ্কিয়াস বলে একটা অর্গান থাকে, সেই অর্গানের কি হয়, ওখান থেকে একটা ইনসুলিন ফর্মেশন হয়। এই ইনসুলিনটা আমাদের ব্লাডের মধ্যে যে সুগার লেভেল থাকে এই লেভেলটাকে কন্ট্রোল করে। এবার যখন এই প্যাঙ্কিয়াস থেকে আমাদের ইনসুলিনের ফর্মেশনটা কম হতে থাকবে, প্যাঙ্কিয়াসটা যদি ড্যামেজ হয়, তখন এই ইনসুলিনের ফর্মেশনটা কম হবে, এবং আমাদের ব্লাডের মধ্যে যে সুগার লেভেলটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার সুগারটার কারণটা হলো যে আমাদের প্যাঙ্কিয়াসের প্রবলেমের জন্য। কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট করি তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ট্রিটমেন্টটা হয় শুধুমাত্র সুগার লেভেলটাকে কমানোর জন্য। কিন্তু সুগার লেভেলটা কমিয়ে আর যদি ইনসুলিনের ফর্মেশনটা সেই ল্যাকই থাকে, যদি আমাদের কমই থাকে, তাহলে কিন্তু আমি এইটার কোনো রকম সলিউশনের মধ্যে আসতে পারবো না। তাহলে আমাদের ট্রিটমেন্টটা করতে হবে একদম রুট কজে। আমি সেইটার এতে আসছি। আমি একদম। তার আগে একজন বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, পূজা রানা বলছি। পূজা রানা, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। আচ্ছা, তো খড়গপুর আমাদের খুব পরিচিত স্থান, যেহেতু খড়গপুরে আমরা যাই, এনবিপির টিম যায়। তো বলুন কি সমস্যা আপনার? চুল পড়ে যাচ্ছে। বয়স কত? বয়স 30। 30। কোনো শারীরিক সমস্যা, কিছুর জন্য মেডিসিন খাচ্ছেন? না। আপনার কি থাইরয়েড আছে? না। সেটা কি টেস্ট করেছেন কখনো? হ্যাঁ। আচ্ছা, কোনো রকম অ্যালার্জি বা লিভারের কোনো রকম সমস্যা? না না। দেখুন, সমস্যা কোথাও না কোথাও থাকবে। কারণ হচ্ছে আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। হেয়ার ফলের যে কারণগুলো আমরা বারবারই বলি, এক হচ্ছে আমাদের লোকাল কোনো রকম ইনফেকশন, বা আমাদের যদি স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হয়, কিংবা আমরা যদি পলিউশনের মধ্যে খুব বেশি থাকি, সেখান থেকে একটা হেয়ার ফল, হেয়ার ড্যামেজ একটা হয়, সেটা একটা কারণ থাকে। সেটা হচ্ছে এক্সটার্নালি। আর ইন্টারনালি আমাদের যে কারণগুলো থাকে সেটা হচ্ছে আমাদের থাইরয়েডের সমস্যা, যদি আমাদের লিভারের কোনো রকম প্রবলেম, কিংবা যদি অ্যালার্জি। তো এই তিনটে জিনিস একটুখানি দেখে নিতে হয়। আপনি হয়তোবা বললেন যে না নেই, কিন্তু হয়তোবা আপনি এটার জন্য কোনো রকম টেস্ট করাননি যে আপনার এক্স্যাক্ট প্রবলেম আছে কি না, অ্যালার্জির আছে কি না। তো আপনাকে একটাই সাজেশান দেবো যে আপনি কিছু টেস্ট আপনাকে করতে হবে। যদি হেয়ার ফলের অবশ্যই এর সমাধান আছে,
তার জন্য কিছু আমাদের একটা আলাদা ডিপার্টমেন্টই আছে আমাদের হেয়ারের জন্য, আমাদের স্কিনের জন্য। তো সেখানেতে খুব সুন্দর একটা সলিউশন আছে, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে আপনার ইন্টারনালি কোনো রকম প্রবলেম আছে কি না। কারণ যদি ইন্টারনালি প্রবলেম থাকে তাহলে এক্সটার্নালি ট্রিটমেন্ট করে সেটার কিন্তু সলিউশন আসবে না। তাই যখন এটার সলিউশন বার করতে হলে আমাকে দুটোভাবে ট্রিটমেন্ট করতে হবে, একটা ভেতরের যে প্রবলেম আছে, একটা বাইরের যে প্রবলেম আছে, সেটাকে একসাথে। তাই কিছু রিপোর্টস করানোর দরকার আছে। আপনি যদি বুঝতে না পারেন কি করবেন, কিভাবে আপনি এটা ডায়াগনোসিস করবেন, তার জন্য আমরা আছি হেল্প করার জন্য। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। খড়গপুর থেকে বলছেন, খড়গপুরেই আমাদের চেম্বার আছে, এবং সেই চেম্বারে এসে একবার দেখা করুন, আপনাকে গাইড করে দেবে যে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার এই যে হেয়ার ফলিংটা হচ্ছে এটা কি কারণের জন্য হচ্ছে, এবং সেখান থেকে কিভাবে আপনি বেরোবেন সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে না কথাটা অতি সহজে বলে ফেলি, কিন্তু ভাবি কম বা ভেবে বলি কম। আপনার সুগার আছে? না আমার সুগার নেই। আপনার থাইরয়েড আছে? না নেই। আপনার পেটের সমস্যা আছে? না আমার নেই। কিন্তু লাস্ট আপনি কবে রিপোর্ট করেছেন? 4 বছর আগে রিপোর্ট করেছি। 4 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে বা 6 মাস আগের রিপোর্টও আপনাকে কিন্তু প্রমাণ দেয় না যে সমস্যাগুলো এখন এই মুহূর্তে আপনার নেই। আমাদের কাছে সেখানে ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে সচেতন করার জন্য একটাই জানান দেন যে 3 মাস অন্তর অন্তর আমাদের কিছু রিপোর্ট করা উচিত যে আমি কেমন আছি, আমার সুগার লেভেল কেমন আছে, আমার থাইরয়েড নেই তো, আমার কোলেস্টেরল বা আমার ইউরিক অ্যাসিড বাড়লো না তো, আমার প্রেশার ঠিক আছে তো। তো এই সব কিছুর জন্য একটা কিন্তু ওই হেলথ চেক আপ বলে না, তার একটা প্রয়োজনীয়তা থাকে। সেটা না করে সব প্রশ্নের উত্তরে না বলে দেওয়াটা অনুচিত, বা আমি বলবো আমি জানি না, আমার সঠিকভাবে জানা নেই, সেটা একটা উত্তর কিন্তু হতেই পারে। তো যাই হোক, পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? খড়গপুর থেকে কথা বলছি। খড়গপুর, আরেকটা ফোন খড়গপুর থেকে। বলুন কি সমস্যা? আমার ম্যাডাম হাই প্রেশার, 3-4 বছর ধরে ভুগছি, অনেক ওষুধ খাচ্ছি, কিছুতে কমে না। মাঝে মাঝে কমে, মাঝে মাঝে আবার বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করছি ম্যাডাম। হাই প্রেশার। আচ্ছা, আপনার বয়স কত এখন? 52। 52? হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনো রকম হার্টের কোনো সমস্যা আছে? না, সেরকম কিছু নেই। মানে আমি প্রেশারটাতেই ভুগছি, হার্টে তো কিছু চেক হয়নি, মনে হয় না সেরকম কোনো সমস্যা আছে। আচ্ছা, দেখুন, প্রেশারের জন্য অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে, এবং প্রেশারের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে দুটোভাবে আপনাকে করতে হবে। এটা মেডিকেশন যেরকম আছে, মেডিকেশনের সাথে সাথে আপনাকে একটু পঞ্চকর্ম থেরাপি নিতে হবে। কারণ কিছু কিছু পদ্ধতি আছে, যেমন আমাদের শিরোধারা আছে এবং শিরোপিছু আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আমাদের নার্ভগুলোকে একটুখানি খুব ঠান্ডা রাখে এবং ক্ল্যাম্প পজিশনে নিয়ে আসে। তো সেখান থেকে আমাদের যে ব্লাড প্রেশার, আমাদের ব্লাড প্রেশারটা কেন আমাদের হার্টের পাম্পিংয়ের ওপরেতে নির্ভর করে, সেখানেতে পাম্পিংটা কম হয়, সেই কারণের জন্য ব্লাডের যে ফোর্সটা যায় সেটা খুব হালকাভাবে যায়, এবং যে স্পিডে যাওয়ার কথা সেটা যায় না, সেখান থেকে আমাদের ব্লাড প্রেশারটা আমাদের বাড়ে। তো যদি আমরা এটার রুট কজটাকে দেখি, আমাদের আয়ুর্বেদের অনেক রকম পদ্ধতি আছে যেখান থেকে এই একদম রুটে গিয়ে সেটাকে ট্রিটমেন্ট করা যায়, এবং আপনাকে কিছু উপাচারও বলে দেওয়া হবে যেটাকে আপনাকে মেনটেন করতে হবে। ওষুধ একটা সাডেন পিরিয়ড, তারপর কিন্তু কিছু উপাচার থাকবে, কিছু যোগা থাকবে, কিছু লাইফস্টাইল থাকবে। সেটাকে যদি ঠিকঠাক মতো মেনটেন করা যায় তাহলে কিন্তু এই প্রেশার থেকেও আপনি রিলিফ পাবেন, বা এটার জন্য আপনাকে কোনো রকম মেডিকেশনের মধ্যে থাকতে হবে না। ট্রিটমেন্ট অবশ্যই আছে। তার আগে দরকার একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে এসে একবার যোগাযোগ করুন, আপনাকে বুঝিয়ে দেবে। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না যে আপনার প্রেশারটা কেন হয়েছে, কী কারণে আপনার প্রেশারটা আছে, তাহলে আপনি এই ডিটেলস জিনিসটা বুঝতে পারবেন না। সেই গাইডলাইন্স আমরা দিয়ে দেবো বা আমরা দিয়ে থাকি। তো আপনি একবার এসে যোগাযোগ করুন, আমরা সেই গাইডলাইন দিয়ে দেবো, সেই গাইডলাইনটাকে ফলো করুন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। একদম। এবং সুস্থ থাকার বিভিন্ন সিক্রেটগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তবে এটাও আবার ঠিক কথা, অনেকে এটা ভাবতেই পারেন যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমি শুধু সুগারের চেক আপ করেই যাব, আমার প্রত্যেকবারই হয়তো সুগার ধরা পড়ছে না, তারপর একটা সময় মনে হয় ধুর আর করবো না, আমার সুগার লেভেল ঠিকই আছে। তাই এরকম যদি কিছু সিমটম পাওয়া যেত, এরকম যদি কিছু আমি বুঝে যেতে পারতাম যে এই সিমটমগুলো আমাকে কিন্তু জানান দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি একটা রিপোর্ট করো যে তোমার সুগার লেভেলটা বেড়ে গেল কিনা। তো ডাক্তারবাবু, সেরকম কিছু সিমটম আমাদের জানাতে পারেন? অবশ্যই, কারণ সুগার যখনই আমাদের শরীরের মধ্যে সুগারের লেভেলটা বাড়বে
বা যদি সুগারের টেন্ডেন্সি থাকে, তো সেখানেতে দেখা যাবে যে প্রথমত হচ্ছে একটু উইকনেস ফিল হওয়া, যে আপনার কোনো কাজেতে আপনার সেরকম মতো ইচ্ছা করবে না। সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন ইচ্ছা হবে না যে হ্যাঁ আমি উঠি তাড়াতাড়ি। তার সাথে সাথে আপনার সারাদিনেতে জলের যে ইনটেক করা, জল আপনার প্রচুর পরিমাণে খেতে হবে আপনাকে। আর তার সাথে সাথে ইউরিন, বারবার আপনাকে ইউরিন যেতে হবে। আর তার সাথে সাথে যেটা হবে আপনার খিদের পরিমাণটা খুব বেড়ে যাবে। একটু খাবেন, দেখবেন কিছুক্ষণ পর গিয়ে দেখা যাবে যে আবার হয়তো খিদে পাচ্ছে। তো এই যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লক্ষণ দেয় যে আমাদের শরীরের মধ্যে হয়তো কোথাও ব্লাডের মধ্যে আমাদের সুগার লেভেলটা বাড়ছে। তো এই সিমটমগুলোর মধ্যে যদি কোনো রকম কিছু দেখা যায়, অবশ্যই সেখানেতে গিয়ে টেস্ট করান, কারণ এইটা কখন বাড়বে ভেতরেতে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এবং যদি সেটা বাড়তে বাড়তে অনেকটা পরিমাণে চলে যায়, সেখানে গেলে কিন্তু খুবই প্রবলেম হবে। কারণ প্রি ডায়াবেটিক একটা জিনিস, ডায়াবেটিক একটা জিনিস। প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো দেখা যাবে। আর প্রি ডায়াবেটিক মানে হচ্ছে আপনার ডায়াবেটিক হয়নি, তার আগের স্টেজে আছেন, কিন্তু আপনাকে সিমটম দিচ্ছে। তো সেই জায়গাটাতে আপনাকে সচেতন হতে হবে। তো প্রি ডায়াবেটিক ফেজটা খুবই ইম্পর্টেন্ট ফেজ, যেখানেতে আপনাকে এই সিমটমগুলো দেখা যাবে। একদম। এবার বলুন কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে, হ্যাঁ বলুন কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার ভাইপো নিয়ে, মানে আমার ভাইপো ওই যে নাকে একটু লাগলে নাক থেকে রক্ত আসে, আর ওটা আবার ঠিক হয়ে যায়। অনেক ডাক্তারে মানে হাতুড়ে গ্রামের জিজ্ঞেস করেছিলাম, বলছে নাশা টাশা এরকম বলছে, কিন্তু আমি এই বিষয়ে তো কি সমস্যা বলছে, নাকি কি প্রবলেম বলছে ডক্টর? বলছে নাশা না কি রোগে আছে, আমার ঠিক জানি না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা আপনার কি নাকের এক্সরে করেছে, পিএনএস করানো হয়েছে? কিছু হয়নি, ওটা মানে এই 2-3 বার লাগলো, মানে একটা হালকা লাগলে একটু নাকে রক্ত আসে। দেখুন মেন যেটা আপনি বলছেন সেটা, হ্যাঁ আপনি শুনতে থাকুন। নাকের যে প্রবলেমটা সেটা হচ্ছে, এটাকে আমরা এক্সরে করে আগে দেখতে হবে। যে কারণ অনেক সময় কি হয়, আমাদের ন্যাজাল ডেভিয়েশন সেপ্টাম বলে এটাকে। তো আমাদের নাকের যে হাড়টা থাকে, অনেকের ক্ষেত্রে কি হয় ওই হাড়টা একটুখানি বাঁকা থাকে, এবং সেই কারণের জন্য আমাদের এই নাকের প্রবলেমটা আসে। অনেক সময় অল্প একটু হাত লাগলেই সেখান থেকে ব্লিডিং হয়। তো ভেতর কিন্তু ওখানেতে একটা আলসারের ফর্মেশন হয়। তো এই জিনিসটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম। কারণ আপনি এক্স্যাক্ট কজটা আগে জানুন। আপনার ব্লিডিং হচ্ছে, আপনি যাচ্ছেন, হয়তো বা আপনাকে বলা হচ্ছে যে নাকটা একটুখানি চেপে রাখুন, রক্তটা বন্ধ হয়ে যাবে, রক্ত বন্ধ হয়ে গেল, আপনি চলে এলেন, কিন্তু তারপর আবার হালকা একটুখানি টাচ লাগলেই ব্লিডিং হচ্ছে। তো এটা একটুখানি সিরিয়াসভাবে নিন, কারণ ব্লিডিং যদি বাড়তে থাকে সেটা কিন্তু ওনার ক্ষেত্রেই প্রবলেমটা হবে। তো এখানেতে একটা এক্সরে করানোর প্রয়োজন আছে। একটা এক্সরে করিয়ে একবার দেখে নেওয়া দরকার যে আপনার ওখানেতে ডেভিয়েশনটা যেটা আছে সেটা কতটা পরিমাণে আছে। এর ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু আগে এটা জেনে নিন। যদি আপনি বুঝতে না পারেন যে আপনি কি করবেন বা কি করলে আপনি এই জিনিসটাকে জানতে পারবেন, তাহলে বারাসাতে আপনি আছেন, মধ্যমগ্রামে আমাদের সেন্টার আছে, একবার এসে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। আর খুব ভালো হবে এটাই যে আমরা একবার চেক আপও করে নিতে পারবো। আমরা দেখলে একটা আন্দাজ পাবো যে হ্যাঁ ওনার কি অসুবিধাটা আছে। তারপর যখন আমরা টেস্ট লিখে দেবো, সেইটা করে একবার নিয়ে আসবেন, দেখবেন ডায়াগনোসিসের পর যদি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করেন উনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। একদম। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বর্তমানে মানুষের ভরসার জায়গা, মানুষের বিশ্বাসের জায়গা। এবং আমাদের পশ্চিমবঙ্গ বলুন বা ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু প্রত্যেকটি মানুষ বর্তমানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে চেনেন। এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা করার ক্ষমতা, তাদের শক্তি বা তাদের পাওয়ার সম্পর্কে কিন্তু বর্তমানে তারা সচেতন, তাদের কাছে সেই খবর কিন্তু রয়েছে। সে কারণে মানুষ কিন্তু পৌঁছে যাচ্ছে তার নিজের সমস্যা নিয়ে বা তার বাড়ির তার কাছে মানুষের সমস্যা নিয়ে একেবারে চিকিৎসকদের কাজ পর্যন্ত। চট করে একটু বলে রাখবো যে বিভিন্ন সেন্টার, বিভিন্ন চেম্বার আমাদের রয়েছে। তার মধ্যে কিন্তু অবশ্যই গঙ্গারামপুর রয়েছে, যেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে। আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই পেয়ে যাচ্ছেন গঙ্গার সাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর
এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিং একেবারে আমাদের নতুন চেম্বার এবং এখানে আপনারা নিয়ম করে কিন্তু পেয়ে যাবেন ক্যানিংয়ের বন্ধুরা, ডক্টর আর দেকে পাবেন। বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে, শ্যামপুরও আমাদের নতুন সেন্টার সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, অবশ্যই কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে, ত্রিপুরার বন্ধুরা আগরতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন, এবারে পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আপনারা জানেন মধ্যমগ্রাম এবং ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে। ল্যান্সটাউন মানে একেবারে হাজরা শিশুমঙ্গল হাসপাতালের একদম অপোজিটেই আমাদের কিন্তু চেম্বার রয়েছে এবং তার পাশাপাশি হাতিবাগানে চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার পাচ্ছেন। আর এখানেই শেষ নয়, আমি একটু জানতে চাইবো যে ডাক্তারবাবু আপনারা কি ক্লান্ত হন না? কখনো মনে হয় না একটু বাড়িতে থাকি, একটু বিশ্রাম করি? এত চেম্বার বলতে বলতে আমার কাশি পেয়ে যায়, তারপর আবার নতুন করে পুরুলিয়া, নতুন করে ঝাড়গ্রাম নিয়ে চিন্তা ভাবনা। সব জায়গা থেকে পেশেন্টরা যখন আসে বলে যে এরকম এই জায়গাটাতে হলে ভালো হয়, এই জায়গায় হলে ভালো হয়, তো আমরাও দেখি যে হ্যাঁ আমাদের যেমন যখন খড়গপুরে আমাদের চেম্বার আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম থেকে ওখান থেকে পেশেন্টরা আসছে, ওরা বলেন যে অনেকটা দূরত্ব, অনেকটা তো আমরাও সেটা ভাবলাম। পুরুলিয়া যেরকম বীরভূমের কাছাকাছি, আমাদের বোলপুরে যখন আসে তখন বলে যে পুরুলিয়াটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, তো অনেক পেশেন্ট চায়, তো সেই কারণের জন্য আমরাও ঠিক করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এটাকে আমরা ওপেনিং করব। তার ডেটও আমরা বলে দিয়েছি। 1 তারিখ হচ্ছে আমাদের পুরুলিয়াতে ওপেনিং, আর 2 তারিখ হচ্ছে 1 মার্চ, মার্চের 1 তারিখে হচ্ছে আমাদের পুরুলিয়ায় ওপেনিং, 2 তারিখে হচ্ছে আমাদের ঝাড়গ্রামের ওপেনিং। তো আরও আমরা দেখব যে যত আমরা মানুষদের কাছে পৌঁছতে পারবো, ওনারা যাতে ট্রিটমেন্টটা পায়, যাতে ওনারা সুস্থ থাকেন, সেটারই আমরা চেষ্টা করি। আশা করছি আরও অনেক চেম্বার আমরা আস্তে আস্তে খুলবো যাতে মানুষ সুস্থ থাকে। একদম। কে আছেন চট করে দেখবো? নমস্কার, আমি বেলুঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যাটা হলো যে আমার না কপালের দুপাশে ভীষণ মানে কদিন ধরে ব্যথা হচ্ছে। আচ্ছা, এটাই সমস্যা। কপালের দুপাশে ব্যথা হচ্ছে, এটা কি এই কদিনই হচ্ছে না আগে হতো? না, আমার এই 5-6 দিন ধরে আমি লক্ষ্য করছি, মানে একটা ব্যথা যন্ত্রণা ভীষণ অনুভব করছি, ব্যথা হচ্ছে। আচ্ছা, কোন রকম বা ঠান্ডা লাগার এরকম কিছু আছে? ঠান্ডার ভাবটা লেগেছে, একটু ঠান্ডা, একটু জ্বর হালকা ভাব আছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন, এই যে প্রবলেমটা আছে, আপনি একটুখানি করুন যে যদি সেরকম মনে হয় একটুখানি গরম জল আপনি সারা দিনে 3-4 বার একটুখানি খান। অনেক সময় কি হয় যে আমাদের ঠান্ডা যদি লাগে সেখান থেকে এই প্রবলেমটা আসে। আপনি 2-1 দিন একটু দেখে নিন, যদি এই প্রবলেমটা হালকা গরম জল খাওয়ার পরও যদি থাকে তাহলে জানবেন যে অন্য কোনো রকম প্রবলেম হয়তো অ্যারাইজ করছে। কিন্তু আপাতত এটা ট্রাই করুন। যদি এটার প্রবলেমটা আরও বাড়ে কিংবা 2-1 দিন দেখার পরও এই প্রবলেমটা যদি রয়ে যায়, তাহলে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। তখন আমরা অন্য কিছু ভাববো যে মাইগ্রেনের সমস্যা হলেও এই জিনিসটা হতে পারে, কিন্তু স্টার্টিংয়েই সেই বড় জায়গাতে যাচ্ছি না। সাধারণ উপায়ে যদি এই জিনিসটা ঠিক হয়ে যায় বা যদি নর্মাল ঠান্ডা লাগার জন্য হয়, সেটা হয়তো 2-1 দিন থাকবে, তারপরে কিন্তু এটা চলে যাবে। যদি না যায় তারপর একবার কন্ট্যাক্ট করুন, সেখানে আমরা আছি আপনাকে গাইড করার জন্য। একদম। আজকে হাতের সময় একেবারে সংক্ষিপ্ত, বেশি আলোচনায় যেতে পারছি না। তবে সুগার থেকে হাজার একটা সমস্যা কিন্তু আপনার আসতে পারে, সবকিছু থেকে একমাত্র কিন্তু আপনাকে বাঁচাতে পারেন একজন অভিজ্ঞ চিকিৎসক। তাই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। এরকম প্রচুর বন্ধুরা পৌঁছে যান আমাদের সেন্টারে। সেরকম আরও একজন বন্ধুর খুব ভালো কিছু বক্তব্য, তার আনন্দের খবর আপনাদের সামনে তুলে ধরবো। আর আমরা অবশ্যই ডাক্তারবাবুকে সাথে নিয়ে পরবর্তী অনুষ্ঠানে কিন্তু ফিরে আসবো। তাই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।